ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজকের আলোচ্য বিষয় পরিমিতির লম্ববৃত্তাকার চোঙ। এর পূর্বেই আমরা আয়তঘন নিয়ে আলোচনা করেছি। এছাড়াও প্রত্যেকটা অধ্যায়ের অর্থাৎ এখানে যে 5টি অধ্যায় আছে, আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তু, এই 5টি অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। প্রত্যেকটি অধ্যায়ের যে কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা এর আগেই আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করছি যে প্রত্যেকটা বিষয় অর্থাৎ আয়তঘন থেকে যখন আলোচনা করব, আয়তঘন সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন, তেমনি লম্ববৃত্তাকার চোঙ থেকেও ধারণা থাকা প্রয়োজন। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ক্লাস করে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ফর্মুলাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই যে প্রশ্ন বুঝতে না পারার জন্য ছাত্রছাত্রীরা অ্যান্সার দিতে পারে না। তাই প্রশ্নগুলি কিভাবে বুঝবো, সাধারণ কনসেপ্টটা কিভাবে থাকতে হবে, লম্ববৃত্তাকার চোঙ সাধারণ ধারণটা কেমন, এগুলি আমাদের প্রথমেই জানতে হবে। আমাদের পরিমিতিতে আছে 15টি নাম্বার। এই 15টি নাম্বারের মধ্যে দুটো থাকে 4 নম্বরের, অর্থাৎ আমাদেরকে করতে হয় দুটো 4 নম্বরের, দুটো 2 নম্বরের এবং 1 নম্বরের 3টে। তাহলে 15 নম্বর পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। এর আগের বিষয় অর্থাৎ আয়তঘন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা দেখবে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা দেখো। পরবর্তী প্রত্যেকটা আমরা পরপর কিন্তু আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় লম্ববৃত্তাকার চোঙ। এই লম্ববৃত্তাকার চোঙ তোমাদের দেখবে দশম শ্রেণীর বইয়ের যে 8 নম্বর অধ্যায়টা, সেখানে কিন্তু লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে যে ধারণা সেগুলি কিন্তু আলোচনা হয়েছে। এই লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে কি কি ধারণা আমাদের আনতে হবে? প্রথমত হচ্ছে এর বাস্তব রূপ কি, অর্থাৎ আমাদের পরিবেশে এই লম্ববৃত্তাকার চোঙ কোনগুলি আছে সেগুলি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা তখন প্রশ্নটা দেখবে খুব সহজেই বুঝতে পারছি। দ্বিতীয় হচ্ছে যে লম্ববৃত্তাকার চোঙের বক্রতল এবং সমগ্রতল। বক্রতল এবং সমগ্রতল, তার মানে লম্ববৃত্তাকার চোঙে দু রকমের তল আছে, বক্রতল আছে আর সমগ্রতল আছে। এরপর আমরা আলোচনা করছি। তাহলে বক্রতল আর সমগ্রতল, সমগ্রতল বলতে সমতল এবং বক্রতল মিলে যেটা। এরপর যেটা হচ্ছে যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বিভিন্ন যে সূত্রগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। আর কি জানতে হচ্ছে, বিভিন্ন যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান আমাদের করতে হবে। তাহলে কয়েকটি বিষয়, প্রথমেই হচ্ছে সাধারণ ধারণাটা আমাদেরকে জেনে নিতে হবে। অর্থাৎ তোমরা প্রত্যেকে যারা ক্লাস দেখছো, প্রত্যেকে 8 অধ্যায়টা বের করো এবং 8 অধ্যায়ের প্রথমেই প্রত্যেকটি অধ্যায়ের দেখবে শুরুতেই কিছু আলোচনা আছে, সেগুলো আমাদের কিন্তু জানা প্রয়োজন। আমরা কি করি, সেগুলো কিন্তু দেখি না। এর ফলে আমাদের শর্ট কোশ্চিনগুলো আমাদের করতে অসুবিধা হয়, কারণ প্রত্যেকটি শর্ট কোশ্চিন তোমরা যদি দেখো যে প্রয়োগগুলি যদি ভালো করে করো, তাহলে শর্ট কোশ্চিন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরের যে কোশ্চিনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক স্কুলেই দেখবে যে প্রয়োগ থেকে বা মাধ্যমিকে দেখবে প্রয়োগ থেকে অঙ্কগুলি পড়েছে, প্রয়োগ থেকে বা নিজে করে যেগুলি আছে। তাহলে প্রয়োগের কিছু অঙ্ক তো করাই আছে, নিজে করো বলি তোমাদেরকে করে নিতে হবে। আর কোষে দেখি তো আমি আগেই করেছি। এইগুলো যদি তোমাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে প্রথমেই হচ্ছে এই লম্ববৃত্তাকার চোঙ করতে গেলে লম্ববৃত্তাকার চোঙের সাধারণ ধারণাকে জানতে হবে, অর্থাৎ আমাদের পরিবেশের লম্ববৃত্তাকার চোঙ কোনগুলি আছে। আমরা যদি দেখি লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের যে চিত্রটা, সেটা যদি আমরা অঙ্কন করি, দেখো লম্ববৃত্তাকার চোঙের আমরা একটা চিত্র অঙ্কন করছি, ঠিক আছে। লম্ববৃত্তাকার চোঙ একটা আমরা অঙ্কন করলাম, ঠিক আছে। এই ধরনের লম্ববৃত্তাকার চোঙ আমরা অঙ্কন করেছি, দেখো। তাহলে লম্ববৃত্তাকার চোঙ অনেকটা দেখতে কেমন পাইপের মতো। পাইপ অর্থাৎ আমরা বাড়িতে যে পাইপগুলো দেখি সেগুলি হতে পারে। দেখো বাড়িতে পিলারটাও এরকম হয়, তাই না? গোল পিলার যদি হয় এরকম টাইপেরই হয়। আচ্ছা, আমাদের বাড়িতে যদি পেনদানি থাকে, পেনদানিটা হয়। আমাদের বাড়িতে গ্লাস আছে, গ্লাসটাও হয়। তাহলে এই ধরনের জিনিসগুলো আমাদের লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এই সম্পর্কে একটা ধারণা যে বৃত্তের উপর কিন্তু অবস্থিত, অর্থাৎ অনেকগুলি বৃত্তকে আমরা গাড়ির চাকাটা কেমন হয়, গোল হয়, তাই তো, এরকম বৃত্ত হয়। অর্থাৎ এই বৃত্তটাকে যদি খুলে দিই তাহলে কি হবে, এরকম টাইপের। অর্থাৎ এটাকেও দুটো বৃত্তই যদি খুলে যায় তাহলে, আর যেটা হাইট আছে সেটা হচ্ছে এটা, অর্থাৎ একটা আয়তক্ষেত্র দাঁড়িয়ে যাবে। অর্থাৎ একটা লম্ববৃত্তাকার চোঙকে যদি খুলে দেওয়া হয় একটা আয়তক্ষেত্র দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এবার এটা নিরেট হতে পারে, ফাঁপা হতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটি ফর্মুলা আলোচনা করবো যাতে তোমাদের সাধারণ ধারণাটা চলে আসে লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে। এবার এই যে বৃত্তগুলি আছে, আমি বলেছি একটার পর একটা বৃত্ত যদি এরকম ভাবে সাজিয়ে দিই, একটা
টিউব বা চাকা, যদি গাড়ির যে চাকাগুলি হয় সেগুলি পরপর পরপর সাজিয়ে দিই, বা যদি কয়েন যেগুলো আছে 10 টাকা কয়েন 5 টাকা কয়েন পরপর সাজিয়ে দাও, তাহলে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা কিন্তু সম্ভব। তাহলে এই লম্ববৃত্তাকার চোঙে প্রথমে আমাদের জানতে হচ্ছে কয়টি তল আছে। দেখো, লম্ববৃত্তাকার চোঙে আছে 3টি তল, কিন্তু তল হচ্ছে 2 রকমের। এই যে তলটা আছে, এই তলটা হলো বক্রতল, এই তলটা হলো বক্রতল, এবং এই যে তল দুটি আছে, এই যে তল দুটি আছে, এই তলটা হচ্ছে সমতল। তাহলে বক্রতল কয়টি? বক্রতল হচ্ছে একটি, আর সমতল কয়টি? দুটি। তাহলে তল কিন্তু আমাদের আছে 2 রকম, কিন্তু আছে 3টি তল। তাহলে 2টি সমতল এবং একটি বক্রতল। এরপর লম্ববৃত্তাকার চোঙে এই 2টি তল নাও থাকতে পারে, 2 মুখ খোলা হতে পারে, 1 মুখ খোলা হতে পারে। পাইপের ক্ষেত্রে যদি ধরি তাহলে 2 মুখ খোলা হবে, যদি পিলারের ক্ষেত্রে ধরি পুরোটাই নিরেট হবে, তাই না? যদি এটাকে পিলার ধরি তাহলে এটা পুরোটাই নিরেট হবে, কারণ এটা মশলা দিয়ে পুরোটাই ভর্তি থাকে, তো কংক্রিট দিয়ে ভর্তি থাকে। তো যদি একটা পিলার ধরি, এবার যদি প্লাস্টার ধরি তাহলে কি হবে? পার্শ্বতলটা হবে বা বক্রতলটা হবে। এইগুলো আমাদের কিন্তু, এই কনসেপ্টগুলো আমাদের কিন্তু রাখতে হবে। তাহলে পড়তেই পারে যে লম্ববৃত্তাকার চোঙের তল কয়টি, বা তল কয় রকমের, কি কি তল আছে। তাহলে 2টি সমতল আছে এবং একটি বক্রতল আছে। ঠিক আছে, এবার যেটা বললাম এটা যদি খুলি, দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই যে নিচের অংশটার বৃত্ত। তাহলে এখানটা কি আছে? আর। আচ্ছা, একটা বৃত্তর যদি আমরা প্রথমে আমরা কি করব? পার্শ্বতলের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। পার্শ্বতলের ক্ষেত্রফলটা প্রথমে বের করে নিই। তাহলে কনসেপ্টটা এলো যে লম্ববৃত্তাকার চোঙ কেমন হতে পারে। তাহলে লম্ববৃত্তাকার চোঙ কেমন হতে পারে যখন কনসেপ্টটা এলো, লম্ববৃত্তাকার চোঙ, সমতল, বক্রতল, এটাও চলে এলো। এরপর হচ্ছে এই যে বৃত্ত, বৃত্তগুলিকে পরপর সাজিয়ে আমরা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করতে পারি, এটা আমরা বললাম। তাহলে এটা হচ্ছে আর। এবার এর পরপর এর যদি আমরা পরিধি বের করি, ফর্মুলা কি? 2 পাই আর, তাই না? এর ফর্মুলা হচ্ছে 2 পাই আর। আচ্ছা, এর যদি ক্ষেত্রফল বের করি, এটা বৃত্ত তো, তাহলে হচ্ছে পাই আর স্কয়ার। দুটো আমাদের ফর্মুলা আমরা আগেই জানি, বৃত্তের ফর্মুলা আমরা আগেই অঙ্ক করেছি, ক্লাস 9-এ করেছি, বৃত্ত নিয়ে অঙ্ক আছে। তাহলে এটা হলো পরিধি এবং এটা হলো ক্ষেত্রফল। এই দুটো জানলেই আমাদের, দেখো, এগুলোও জানা হবে। আচ্ছা, এখানে যেটা আছে, অর্থাৎ এই যে অংশটা, এটা হচ্ছে এইচ, অর্থাৎ এটা হচ্ছে হাইট। তাহলে যদি আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে চাই, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্র বার করতে চাই, বা বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে, দেখো এখানে কত আছে? 2 পাই আর, তার সঙ্গে কি হবে? হাইটটা গুণ হবে, তাহলে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হলো বক্রতলের ক্ষেত্রফল। যেহেতু ক্ষেত্রফল, এককটা হবে বর্গ একক, তাহলে এটা বেরিয়ে গেল বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে আমরা যদি দেখি, যে বলেছিলাম চোঙকে যদি খুলে দেওয়া হয় তাহলে একটা আয়তক্ষেত্র হচ্ছে, অর্থাৎ এইটা, এই যে অংশটা, এটাকে যদি খুলে দিই, এটা হচ্ছে 2 পাই আর, তাই না? আর এটা হচ্ছে হাইট। দেখো যদি আমরা গুণফল করি, যদি আয়তক্ষেত্রই মনে করি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে 2 পাই আর এইচই হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের ফর্মুলা থেকে ওটা দৈর্ঘ্য প্রস্থ, যে ফর্মুলা দৈর্ঘ্য ইনটু প্রস্থ, সেখান থেকে বের করতে পারছি। তাহলে এই ধারণাটা ক্লিয়ার হলো তো? দেখো, এটা বক্রতল হয়ে গেল। এরপর আমাদের দুই পাশে দুটি আরো তল আছে, সেই তল দুটি কি? সেই তল দুটি হচ্ছে সমতল। আচ্ছা, আমরা জানি যখন এটার ক্ষেত্রফল বার করব, অর্থাৎ ক্ষেত্রফল, তার মানে এইটার এটা দুটোর ক্ষেত্রফল, তাহলে সমতলের ক্ষেত্রফলটা কি হবে? দুটো যে তল আছে, এই তলের ক্ষেত্রফলটা হবে 2 পাই আর স্কয়ার। একটা হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে দুটো তল, তার জন্য হচ্ছে 2 পাই আর স্কয়ার। এটাও হবে বর্গ একক, এটা হবে বর্গ একক। এবার যদি এটা আমরা সমগ্র তল, সমগ্র তলের ক্ষেত্রফল বার করি, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? দুটো যোগ হবে, তাই না? তাহলে কোন দুটো যোগ হবে? একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, দেখো 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। আচ্ছা, এটাও একক কি হবে? বর্গ একক, এটাও হবে বর্গ একক। এটা মুছে দিচ্ছি, তাহলে এটাও হয়ে গেল বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল, তার জন্য হয়ে গেল বর্গ একক। দেখো এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? আশা করি এটা অসুবিধা থাকবে না। এরপর দেখো এখান থেকে 2 পাই কমন, 2 পাই কমন, আরও কমন, তাহলে 2 পাই আর কমন নিলাম, তাহলে এখানে থাকলো কত? এইচ থাকলো। আর এখানে কত থাকলো? 2 পাই আর কমন নিয়েছি, আর তো কমন তো নিয়েছি, তাহলে আর। তাহলে আমরা এটাকেও লিখতে পারি যে সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ব্রেকের মধ্যে
এইচ প্লাস আর বা আর প্লাস এইচ বর্গ একক। তাহলে এই দুটো বেরিয়ে গেল কি, ক্ষেত্রফলের ফর্মুলা বেরোলো, লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রফলের ফর্মুলা। এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আয়তন। এরপর হচ্ছে আয়তন, এরপর হচ্ছে আয়তন। ঠিক আছে, এবার দেখো এটা কি আছে, পুরো মনে একটা গ্লাসে জল আছে। কনসেপ্টগুলো প্রথমে আনতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা যে লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে ধারণা জানি না, লম্ববৃত্তাকার চোঙ নিয়ে অঙ্ক করতে চাই, তাহলে কি করে পারবো? তাহলে তো পারবো না। সমস্যাটা ওই জায়গাতেই, প্রথমে ধারণাটা আনতে হবে। আমাদের পারিপার্শ্বিক যে চিত্রগুলি আমরা দেখি, পরিবেশে যেগুলি দেখছি লম্ববৃত্তাকার চোঙ, সেগুলিকে প্রথম মাথায় আনো। তারপর, কারণ যে অঙ্কগুলি থাকবে সেগুলি তো পারিপার্শ্বিক যে সমস্যাগুলি সেগুলি নিয়েই ওই অঙ্কগুলি। একটা পাইপে জল যাচ্ছে, তাহলে পাইপটা যে লম্ববৃত্তাকার চোঙ এটা তোমার ধারণা নেই, তাহলে পাইপের তুমি জলের আয়তন বার করবে কি করে? বুঝতে পারলে? একটা পিলারে কতটা কংক্রিট লেগেছে, একটা প্লাস্টার করতে কতটা মশলা লাগবে, সিমেন্টে বা বালির মশলা লাগবে, সেগুলো যদি বার করতে দেয় তাহলে তোমার ধারণায় নেই, বের কি করে করবে? বা একটা ড্রাম রং করছো, বা একটা ড্রাম পাত দিয়ে তৈরি করছো, সেক্ষেত্রে কতটা তোমার এক মুখ খোলা ড্রাম বলে দিল, তাহলে কতটা তোমার পাত লাগতে পারে? ঠিক আছে, যদি এক মুখ খোলা বলে তো সেই ক্ষেত্রে কি করব? এখানে একটা বলা দরকার ছিল, যদি এক মুখ খোলা বলে, দেখো তোমাকে বলে দিয়েছে এক মুখ খোলা, তাহলে এক মুখ খোলার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি করব? তখন হবে, এটা লিখছি দেখো, এটা তো 2 পাই আর এইচ, এটা তো পরিবর্তন হবে না, কিন্তু এটা এক মুখ খোলা মানে একটা হবে, তাহলে এটা হবে পাই আর স্কোয়ার। তাহলে দুটোর মধ্যে কমন কি? দুটোর মধ্যে কমন হচ্ছে পাই আর, তাহলে এখানে থাকলো কত? পাই আর কমন নিয়েছি, তাহলে হচ্ছে 2h, আর এখানে আর কমন নিয়েছি, তাহলে আর। তাহলে এটা কি হবে? এইটা যেটা হবে সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল হবে, কিন্তু সেটা হচ্ছে এক মুখ খোলা। বারবার বলছি, এটা হচ্ছে এক মুখ খোলা, এটা হচ্ছে এক মুখ খোলা যদি চোঙ হয়, লম্ববৃত্তাকার চোঙটা যদি এক মুখ খোলা হয়, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। এক মুখ খোলা, তাহলে একটা কি করলাম, একটা আমি বৃত্তের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিলাম। এরপর আমরা যেটা বলছিলাম আয়তন, তাহলে এই অংশটায় আমি জল ভরছি, ধরুন একটা গ্লাস, এরকম একটা গ্লাস আছে, এটাতে জল রাখবো, তাহলে কতটা পরিমাণ জল আছে? তাহলে এই ক্ষেত্রে কি দেখো, গ্লাসের এটা কি একটা বৃত্ত, তো তাহলে পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলটা নিচের ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার, এটা যদি পাই আর স্কোয়ার হয়, তার সঙ্গে কার গুণ? এইচ এর গুণ, তাহলে পাই আর স্কোয়ার এইচ, যেহেতু আয়তন তাহলে হবে ঘন একক, তাহলে ক্ষেত্রফল হলেই বর্গ, আয়তক্ষেত্র হলে এই সরি আয়তন হলেই ঘন একক। তাহলে এই চারটি ফর্মুলা আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে, এখানে একটি, দুটি, তিনটি এবং যদি একমুখ খোলা বলে, অর্থাৎ এইটা মুখস্থ করলে এটা চলে আসছে। তাহলে আমাদের এই দুটো কনসেপ্ট যদি থাকে তাহলে খুব সহজেই কিন্তু আমরা পরবর্তী কনসেপ্টটা নিয়ে আসতে পারবো। দেখো এটার সঙ্গে এটার যোগ, প্রথমত হচ্ছে বৃত্তের কনসেপ্টটা, লম্ব বৃত্তাকার চোঙ জানতে গেলে বৃত্তের কনসেপ্ট আনতে হবে, বৃত্তের কনসেপ্ট যখনই চলে এলো তখন লম্ব বৃত্তাকার চোঙের কনসেপ্ট অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তাহলে এই তিনটি হচ্ছে মেন। এরপর যেটা দেয় যে ফাঁপার ক্ষেত্রে কি হতে পারে, ঠিক আছে, সেটিও আমরা আলোচনা করি। এটা তাহলে মুছে দিচ্ছি, এটা মুছে দিই। এরপর চিত্রটা যদি ঠিক এক মুখ খোলা হলো, এরপর ধরে নিলাম আমি এটা ফাঁপা আছে, ধরে নিলাম এইভাবে অঙ্কন করি, যতটা পারছি চেষ্টা করছি। ঠিক আছে, দেখো এখান থেকে যদি, এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এইটা, অর্থাৎ এটা অন্তবৃত্ত, অন্তবৃত্তের ব্যাসার্ধ আমি ছোট হাতের আর ধরলাম, আর বহির্বৃত্তের ব্যাসার্ধ আমি বড় হাতের আর ধরলাম। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে ফাঁপা চোঙের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা করব? তাহলে প্রথমেই আমরা ক্ষেত্রফলের ফর্মুলাটা বের করি। ক্ষেত্রফল, আচ্ছা এর যদি ক্ষেত্রফল বার করতে বলে, যেহেতু ফাঁপা বলে দিয়েছে তার মানে এখানটা কি আছে, ফাঁকা আছে, তার মানে এখানটা ভর্তি আছে, তাই না? এই অংশটা, তাহলে এই অংশটার ক্ষেত্রফল তো আমার দরকার। আচ্ছা এই ক্ষেত্রফলটা আমরা বাইরে একটা, দেখো ভিতরেও একটা থাকছে, যেহেতু ফাঁপা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা বাইরের যেটা বড় হাতের আর, তাহলে যদি আমরা ফর্মুলা করি তাহলে প্রথমেই হচ্ছে বাইরেরটা, মানে 2 পাই আর এইচ, বাইরেরটা হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর
এইচ, ঠিক আছে। বড় হাতের আর লিখলাম, বাইরেরটা ভিতরেরটা এটাও হচ্ছে 2 পাই আর এইচ। এটা কোনটা হলো দেখো, এটা হলো ভিতরেরটা, 2 পাই আর এইচটা ভিতরেরটা, আর এটা হলো বাইরেরটা। অর্থাৎ বড় হাতের আর মানে বড় যেটা সেটা, আর ছোট হাতের আর মানে ছোট যেটা সেটা। ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। বেশ, এর পরেও তো আছে, দেখো এই অংশটা আছে আর এই অংশটা, এই দুটো অংশ আছে। এটা কটা আছে? এটা দেখো দুটো আছে, তাই না? উপর একটা নিচে একটা। আমরা যখন কোন একটা এরকম ক্ষেত্রফল বার করি, এই অংশটার ক্ষেত্রফল বার করব, এই অংশটুকুর দেখো যেটুকু আমি দাগ দিলাম সেইটুকুর ক্ষেত্রফলটা বের করব। তাহলে এই ক্ষেত্রে এর ক্ষেত্রফলটা কি বার করব? এখানে ছোট হাতের আর বাইরে বড় হাতের আর, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার দুটো আছে, তাহলে দুটো আছে তার জন্য 2 দিয়ে গুণ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্লাস 2 পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দুটো আছে তার জন্য একটার ক্ষেত্রফল বেরিয়ে যেত এটা দিয়ে, যেহেতু উপরে নিচে আসে তার জন্য 2 দিয়ে গুণ হলো। এবার আমরা যদি এটা থেকে কমন নিই, 2 পাই এইচ কমন, 2 পাই আর এইচ কমন, তাহলে আর প্লাস আর, আবার এখানে এটাতেও 2 পাই কমন, তাহলে এটাতেও হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এরপরেও কিন্তু আরো ভাঙা যাবে বা আরো কমন নেওয়া যাবে, আমি আর কমন নিয়ে বাকিটা করছি না, এটাই কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, যদি ফাঁপা চোঙ বলে, বারবার বলছি, যদি ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বলে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা ফাঁপা চোঙের ক্ষেত্রে বেরোলো। বারবার বলছি একটা জিনিস দেখো, এইগুলোর ক্ষেত্রে আমরা মানগুলো আমরা তো জানি, বড় হাতের আর ছোট হাতের মান এরকম কিন্তু দেওয়া থাকবে, সেগুলো এখানে আমরা বসাবো এবং মানগুলো আমরা খুব সহজেই দেখবে পাবো। প্রথমে হচ্ছে কনসেপ্টটা আনতে হবে, কোনটা ফাঁপা চোঙ, কোনটা আমাদের নিরেট চোঙ, কোনটা আমাদের মানে বড় হাতের আর ছোট হাতের আর দেওয়া আছে, এই কনসেপ্টগুলোকে কিন্তু প্রথমে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, তোমাদের যদি শুধু বলে দেয় যে এই বক্রতলের ক্ষেত্রফলটা কত, সেই ক্ষেত্রে আমরা কি করব, শুধু কিন্তু এই অংশটা লিখবো। যদি শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফলটা বলে দেয়, আমরা এটা কিন্তু করেছি সমগ্রতলের ক্ষেত্রফল। এটা হচ্ছে সমগ্রতল কার? ফাঁপা। আচ্ছা, ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল, আর এটা হলো বক্রতলের ক্ষেত্রফল, কিন্তু হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল সেটা হবে ফাঁপা চোঙের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে পুরোটাই হলো সমগ্রতল, এটা হলো বক্রতল। দেখো প্রত্যেকটা ভেঙে ভেঙে বোঝানো হলো। আবার বলছি, এটা হচ্ছে 2 পাই আর এইচ, অর্থাৎ বাইরের অংশটা, এই যে বাইরের অংশটা। এরপর হচ্ছে এই যে অংশটা, ভিতরের যে অংশটা আবার থাকছে যেহেতু ফাঁপা, সেটা হচ্ছে 2 পাই আর এইচ, অর্থাৎ ছোট হাতের আর। তারপর ক্ষেত্রফল তো আমরা জানি, যেটা বার করি আমরা, যে পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার দুটো আছে উপর নিচে, তার জন্য 2 দিয়ে গুণ, অর্থাৎ এই যে অংশটা আছে সেই অংশটার কোনো রং করা, কোনো পাইপের রং করা, এই ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা প্রয়োজন হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু ভেঙে ভেঙে জানবে, তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে, অঙ্কটা করতেও সুবিধা হবে। বেশ, এরপর যেটা চলে আসছে সেটা হচ্ছে আয়তন। যদি ফাঁপা চোঙ হয় তার আয়তনটা, আর আয়তনের ফর্মুলা কি হবে যদি ফাঁপা চোঙ হয়, সেটাও আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা বললাম এর ক্ষেত্রফলের ফর্মুলা কি? এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটা। যদি এরকম হয়, তার সঙ্গে আমরা কি করব, হাইটটাকে গুণ করে দেবো। তাহলে আমরা লিখতে পারি যে পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ, এটা হবে ঘন একক, এটা হবে ঘন একক। এটা ফাঁপা চোঙের ক্ষেত্রে, যেহেতু ক্ষেত্রফল বের করছি তারপর হাইটটাকে গুণ করছি। তাহলে পুরো কনসেপ্টটা এবার আনো। দেখো, প্রথমে তো হচ্ছে যে লম্ববৃত্তাকার চোঙ আমরা জানলাম, এরপর হচ্ছে 6টি ফর্মুলা আমাদের মুখস্থ করতে হচ্ছে। প্রথমে তো হচ্ছে মুখস্থ করতে হচ্ছে যে প্রথমে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তারপর হচ্ছে সমতল অর্থাৎ সমগ্রতল, সমতল এবং বক্রতল মিলে সমগ্রতল 2 নম্বর। তারপর হচ্ছে আয়তন, 3টে ফর্মুলা হলো। আর এখানেও তাই, এখানেও 3টে ফর্মুলা, একটা হচ্ছে ফাঁপা চোঙের সমগ্রতল, একটা হলো বক্রতল এবং একটা হলো আয়তন। অর্থাৎ এই 3টি ফর্মুলা, দেখো বৃত্তের ফর্মুলা কাজে লাগছে, তার সঙ্গে শুধুমাত্র কিন্তু হাইটটা গুণ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু লম্ববৃত্তাকার চোঙের কনসেপ্টটা চলে আসছে। এরপর দেখবে কিছু প্রয়োগে কোশ্চেন আমাদের আছে। তোমরা যদি বই খুলো, প্রত্যেকটা অধ্যায়ের প্রথমেই কিন্তু প্রয়োগ নিয়ে কিছু কোশ্চেন আছে। তো তোমরা ভালো করে দেখো, তাহলে দেখবে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। দেখো প্রয়োগের 1 নম্বরটা করে দেওয়া আছে, পাতা নম্বর 141,
1 নম্বরটা করে দেওয়া আছে, এরপর কিন্তু 2 নম্বরটা করে দেওয়া নেই। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বরটা আবার করে দেওয়া আছে, মানে মাঝে মাঝে একটি করে দেওয়া নেই। এগুলো কি করো তোমরা করার চেষ্টা করো, বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জানাও। যেগুলি বলছিলাম দেখো ভাপা চং তোমাদের 143 পাতাতে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা এই পাতাগুলো পড়ো না, তার জন্য তোমাদের অসুবিধা হয়। এবার কখন কোনটা বের করতে হবে, কোশ্চিন কি করে বুঝতে হবে, সেগুলি নিয়েও আমরা একটু আলোচনা করে দিই। দেখো প্রত্যেকটা এই যে 8 অধ্যায়ের বিস্তারিত আলোচনা আমরা করেছি। বারবার বলছি কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা পার্ট করে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে কিন্তু আলোচনা করেছি। তোমরা এই ভিডিওর বা এই ক্লাসের ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক তোমরা পাবে, সেখানে গিয়ে সব সমস্যার সমাধানগুলি দেখো। বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জানাও, এবং প্রয়োগগুলি বুঝতে না পারলে সেগুলি বিশেষ করে জানাবে। প্রয়োগগুলি আমরা অবশ্যই তোমাদের পরবর্তী একটা ক্লাসে তোমাদের যে সমস্যাগুলি আছে লম্ববৃত্তাকার চোঙ নিয়ে সব সমস্যাগুলি নিয়ে একটা ক্লাস আমরা অবশ্যই করাবো। প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা দেখবে, দেখো ঘরের বারান্দায় বলেছে লম্বা 2টি পিলার। আচ্ছা, পিলার তার মানে কি লম্ববৃত্তাকার চোঙ, তাহলে প্রথমেই বুঝতে হবে যে একটা পিলার তার মানে হচ্ছে সেটা লম্ববৃত্তাকার চোঙ। এবার বললো পিলার প্লাস্টার। দেখো পিলার মানে কি, একটা নিচের অংশটা মাটিতে লেগে থাকবে, উপরের অংশটা ছাদে লেগে থাকবে। এবার যখন তোমাকে বললো যে পিলারের ক্ষেত্রফল, তাহলে পিলারের তো সমগ্রতলের ক্ষেত্রফল হবে না, বক্রতলের ক্ষেত্রফল হবে। যদি প্লাস্টার করতে বললো পিলারে কতগুলি মশলা লেগেছে, মানে কংক্রিট যেটা, মানে পাথর দিয়ে যেটা, সেটা কত লেগেছে, তখন তুমি কি করবে, আয়তনটা বার করবে। একটা ড্রামে তেল ঢাললো, তাহলে তার আয়তন হবে। একটা ড্রাম তৈরি করলো এক মুখ খোলার আমি ফর্মুলা বলে দিয়েছি। তাহলে সমগ্রতলের ক্ষেত্র পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা হবে তার সঙ্গে একটা তল সমতল অর্থাৎ পাই আর স্কয়ার যোগ করে দেবে। ঠিক আছে, এই ধারণাগুলো প্রথমত হচ্ছে আমরা কোশ্চেন বুঝতে পারি না, তার জন্য আমরা কিন্তু উত্তরগুলো পারি না। দেখবে 7 নম্বর অঙ্কটা এক মুখ খোলা দিয়ে দেওয়া আছে, তারপর পাম্প সেট, পাইপে জল যাচ্ছে। শান্ত বলে দিয়েছে ধরে নাও একটা পাইপে জল যাচ্ছে। ঠিক আছে, এই পাইপে জল যাওয়াটা বলে দিল যে তোমার এই পাইপে জল যাওয়াটা বলে দিল যে পাইপে জলটা যাচ্ছে। ঠিক আছে, পাইপে জল যাচ্ছে, এই পাইপে জল যাচ্ছে, এটার বলে দিল যে এটা হচ্ছে 20 মিটার। এই 20 মিটার 1 মিনিটে যাচ্ছে। কত মিনিটে? 1 মিনিটে। 1 মিনিটে জলটা যাচ্ছে। তাহলে এই পাইপের ব্যাসার্ধ বলে দেবে, অর্থাৎ আর এর মান বলে দেবে। আচ্ছা, এই 20 মিটার যে দৈর্ঘ্য যেটা বলেছে বা 1 মিনিটে যাচ্ছে, তাহলে আমাদের কি হবে, এর আয়তনটা বার করা খুবই সুবিধা হবে। কারণ এইটার মান কি হবে, এইচ, এটার মান এটা হবে এইচ এর মান, আর এখানে আর দেওয়া থাকবে। তাহলে আমাদের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আয়তন পেয়ে গেলাম, 1 মিনিটের পেয়ে গেলাম। বললে 1 ঘন্টা চলেছে, তাহলে আমি কি করব, 60 দিয়ে গুণ করব। যদি বলে 2 দিন চলেছে, একদিন মানে ক ঘন্টা, 24 ঘন্টা, 2 দিন মানে এটা 1 ঘন্টার বেরোলো, তাহলে 24 ইন্টু 2, তার মানে এরকম করে আমরা বের করতে পারবো যে মোট জল কতটা। এবার আমাদের যেটা একটা সমস্যা হয়, অনেক ক্ষেত্রে দেখবে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের দেয়, ওই জায়গাতে তোমাদের সমস্যাটা বলি। কোশ্চেনটা বোঝা নিয়ে অনেক চাপ হয়ে যায়, যে কোন একটা পাত্রে জল আছে, কোন একটা পাত্রে জল আছে, এরকম বলে দিল যে একটা পাত্র আছে, লম্ববৃত্তাকার চোঙ একটা পাত্র আছে এবং সেখানে জল আছে। ঠিক আছে, হাফ জল ভরা আছে, বেশ, হাফ জল ভরা আছে, ধরে নিলাম হাফ জল ভরা আছে। এবার বলল যে হাফ জল ভরা আছে, এটা বলে দিয়েছে, বা 2/3 অংশ কোনো একটা কিছু বলবেই। বললো এখানে একটা লম্ববৃত্তাকার দণ্ড বা গোলক ফেলে দেওয়া হলো, এই জলস্তরটা কতটা উঠবে। তাহলে এই যে উঠছে, একটা জল ছিল, ধরে নিলাম এটা H1, জলটা উঠলো H2। এই যে প্রথমে হাইটটা বলা ছিল বা জল কতটা ভরা ছিল, এটা ওই প্রশ্নের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, কারণ যতটা জল উঠলো সেই আয়তনটাই কিন্তু ওই যে বস্তুটা আমি ফেললাম তার আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে এই যে হাফ জল ভরে দিয়েছিল, এইটা কোনো কাজে লাগছে কি ওটা উত্তর বের করার ক্ষেত্রে? লাগে না। আমরা ওটা নিয়ে পড়ে যাই, নিয়ে অঙ্কটা আর পারি না। বোঝাতে পারলাম কি? হয়তো ওই জন্য অনেকেই বুঝতে পারলে না। আবার বলি, একটা অর্ধেক ভর্তি একটা লম্ববৃত্তাকার চোঙ একটা পাত্র আছে, সেটাতে কোনো একটা বস্তু আমি ফেলালাম, সেটার আয়তন আমরা জানি। তাহলে জলস্তর কতটা হাইট উঠবে, আচ্ছা এর তার মানে আমরা ব্যাসার্ধটা বলে দেবে, হাইটটা বলে দেবে না। এবার বলবে অর্ধেক জল ভর্তি আছে, তাহলে যতটা জল উঠলো সেটাকে আমরা H1 বা H ধরতে পারি কি, ধরে নিলাম H। আচ্ছা, এর আরটা আমরা জানি, তাহলে ইনটু আর। আচ্ছা, ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, পাই
পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান জানি 22/7, আর এর মান জানি, এইচ এর মান জানি না। এবার এই ধরনের একটা গোলক বলেছে, লম্ববৃত্তাকার চোঙে কিছু একটা বলেছে। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙটা বলেছে 4টে ফেলে দেওয়া হয়েছে, 4টে দণ্ড। তাহলে 4, এটার আমরা কি বলে দিবে, হয় আয়তন বলে দিবে, নয় এটা ব্যাসার্ধ আর এ বলে দিবে, হাইট বলে দিবে। এবার এই যে হাফটা বলে দিয়েছিল, তার জন্য কিন্তু সমস্যাটা হবে। দেখবে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আছে। আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা যদি কোশ্চেনটা বইটা একবার খুলো, দেখো 11 অঙ্কটা 225 মিটার, এটা কিন্তু দেখবে যেটা এর অঙ্ক বললাম, পাইপের অঙ্ক যেটা পড়ে। তারপর তোমাদের ফায়ার ব্রিগেডের অঙ্কটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ফাঁপা চোঙ দিয়েও দেখবে অঙ্ক আছে। তো 9 অঙ্কটা তোমরা দেখবে 146 পাতা 9। আমি যেটা বলছিলাম এক্স্যাক্টলি এটাই আছে, ঠিক আছে? তাহলে এই সমস্যাগুলোর সমাধান তোমাদের করতে হবে, নিজে নিজে করতে হবে, চেষ্টা করতে হবে। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদের জানাবে। তাহলে এই ক্লাসটি থেকে আমরা মেন বিষয় যেটি জানলাম, যে কোনো একটি ক্লাস করতে হলে বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে হলে আমাদের যেগুলি জানতে হয়, প্রথমত হচ্ছে সেই জিনিসটা সম্পর্কে, অর্থাৎ সেই ঘনবস্তু সম্পর্কে কনসেপ্ট, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে কনসেপ্ট, তারপর হচ্ছে সূত্রগুলি, তারপর হচ্ছে প্রশ্ন বোঝা। তাহলে অটোমেটিক আমরা উত্তরটা দিতে পারবো। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়, অবশ্যই ক্লাসের শেষে তোমরা জানাবে। বারবার বলছি, কোষে দেখি 8-এর যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করা আছে, শুধু 8-এর নয়, 4, 8, 12, 16 প্রত্যেকটার করা আছে। এগুলি প্রত্যেকটা তোমরা দেখো, বুঝতে না পারলে আমাদেরকে জানাও। অবশ্যই আমরা তোমাদের সাথে আছি, পাশে আছি, সবসময় থাকবো। ক্লাস নিয়ে অবশ্যই আলোচনা করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও।